আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব, যা হয়তো অনেকেই কোনোদিন খাননি। একটি আনকমন একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে চলে যাব সরাসরি আমার বাগানে। আমার বাগানে কচি কচি অনেক সুন্দর লাউ পাতা হয়েছে। ডাঁটাগুলো অনেক মোটা। সবুজ শাকসবজি খেতে আমার খুব পছন্দ। আপনারা বলবেন যে আপু খালি শাকসবজির রেসিপি দেয়। আসলেও আমার যা পছন্দ আমি সেটা ভিডিও করতে অনেক ভালোবাসি। সেজন্য চলুন আমরা সবাই মিলে লাউ শাক তুলে নিয়ে আসি। চলে গেলাম বাগানে। বাগানে আমি এই লাউ গাছটা লাগিয়েছিলাম অনেক দিন আগে। বৃষ্টির পানি পেয়ে অনেক তরতাজা হয়ে গেছে। দেখুন কত বড় বড় আমার মোটা মোটা লাউ শাক হয়েছে। এগুলো তুলে নিয়ে যাব আমি বাসায়। বাসায় এনে এগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে রান্না করব। আমি নিজেই শাকসবজি কেটে ধুয়ে রান্না করতে অনেক ভালোবাসি, কারণ অন্যের হাতের কাজ আমার পছন্দ হয় না। আমি শাকগুলো অনেক পরিষ্কার করে ধুবো। অনেকেই আছে শাকগুলো ভালো করে না কেটেই অগোছালোভাবে কাটাকুটো করে রান্না করে। আমার সেটা মোটেও পছন্দ না। শাকগুলো দেখে এতই লোভনীয় লাগছে যে মনে হচ্ছে কাঁচাই সালাদ করে কেটে খেয়ে ফেলি। এখন শাকগুলো কাটার কাজে লেগে পড়লাম। শাকগুলো কাটতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তারপরও অনেক ভালো লেগেছে। অনেক কুচকুচে তাজা তাজা শাক কাটতে ভালোই লাগে। সময় লেগেছিল অনেক, তবুও ধৈর্য হারা হয়নি। আস্তে আস্তে সবগুলো শাক কেটে বেছে ধুয়ে রান্না করতে নিয়ে যাব। আগে না সেগুলো কাটতে বাছতে হবে, তা না হলে তো আর রান্না করা যাবে না। আমরা মেয়ে মানুষ, সেজন্যই অনেক কাজই আমরা গুছিয়ে করতে পারি। ভাবছেন এই মেয়ে এতগুলো শাক কিভাবে খাবে? না ভাই, এই শাকগুলো এতই তাজা ছিল যে রান্না করার পর অল্প একটু হয়ে গিয়েছিল। আমার মেয়ে শাক পাতা খায় না, তবুও এই রেসিপিটি করে দিলে একবেলা হলেও একটু হলেও শাক খায়। শাকটা সে খেতেই চায় না। আমি এভাবে এই রেসিপির মাধ্যমে তাকে মাঝে মধ্যেই শাক খাওয়ানোর চেষ্টা করি। শাক পাতা রান্না করার চেয়ে কাটা বাছা করা অনেক কষ্টসাধ্য। এগুলো রান্না করতে যত না সময় লাগে, কাটতে বাছতে অনেক সময় লাগে। তাই তো আমি সাপ্তাহিক বন্ধের দিন এই শাকটা রান্না করি। আজকে আমার ছুটির দিন, ভাবছিলাম একটু রেস্ট নেব, কিন্তু কি আর করা, এই শাক খাওয়ার পাল্লায় পড়ে আমি রেস্টও নিতে পারি নাই। সেই কখন থেকে এই শাকের পিছনে লেগে আছি। তবুও এই শাক খাবই। শাক আজকে খেতেই হবে। সপ্তাহে ২-১ দিন শাক পাতা না খেতে পারলে আমার ভালোই লাগে না। মনে হয় আমি অনেক দিন যাবৎ শাক পাতা খাই না। শাক পাতা না খেলে আমার পেটেরও সমস্যা হয়। সব সময় মাছ গোস্ত খাওয়া পছন্দও লাগে না। ভর্তা, শাক ভাজি, এমনি ভাজি এগুলো আমার ভালো লাগে খেতে। ভাতের চেয়ে আমার এগুলোই বেশি পছন্দ। আমি এই তরকারি এমনিতেও খাই, ভাত ছাড়াও। ভাত যদি নেই ১ কাপ, এই তরকারিটুকু নেই ২ কাপ। সবাই শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, দেখবেন এমনিতেই আপনাদের স্বাস্থ্য ভালো হবে। সুস্বাস্থ্য যেটাকে বলে। স্বাস্থ্য তো অনেকেরই আছে, কিন্তু সেটা তো আর সুস্বাস্থ্য না। ওভার ওয়েটিংয়ের জ্বালা অনেক। ওভার ওয়েটিংয়ের মাধ্যমে অনেক রোগে ভুগতে হয়। সেজন্যে সুস্বাস্থ্য গঠনের জন্য শাকের কোনো বিকল্প নাই। যাই হোক, অবশেষে শাক কাটা শেষ হলো। আজ আমি এই শাক রান্না করব শিং মাছ দিয়ে। তার আগে জানাবেন শিং মাছের এভাবে ভিতরে রগটা কে ফালান? এই রগটা আমি খেতে পারি না, তাই চেষ্টা করি সবসময় এভাবে এই মাছটার ভিতর থেকে এই রগটা বের করার। এটি খাবার গেলে পাতে আসলে কেমন জানি একটা বিচ্ছিরি ব্যাপার লাগে। তাই তো সবগুলো মাছের রগগুলো এভাবে কেটে বের করে নিব। তারপর মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। আমি অনেক সময় মাছ না ভেজে রান্না করি। এই মাছটি যেহেতু কেনা, আমার চাষের না,
পুকুরের না, তাই তো একটু হালকা ভেজে নিলাম, বেশি ভাজবো না। একটু একটু করে সবগুলো মাছ উল্টিয়ে দিয়ে হালকা ভেজে নেব। ভাজা প্রায় শেষ, মাছগুলো নামিয়ে নেব। মাছ ভাজা শেষ হয়ে গেলে সেই তেলে আলুগুলো হালকা ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভাজবো যেন আলুগুলো লাল না হয়ে যায়। এখন প্যানে হালকা তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেব পেঁয়াজ, জিরা। পেঁয়াজটা একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। আমি তরকারিতে পেঁয়াজ বাটাও খাই, আবার কুচি করেও দিই তেলে। একটু পানি দিয়ে দেব যাতে না লেগে যায়। পানি, পেঁয়াজ আর তেল একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেব শাক, লাউ শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে শাকের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই মুহূর্তে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি ঢাকা যাবে না, বেশি ঢাকলে শাকগুলো আবার লাল হয়ে যাবে। শাক তরকারি লাল হলে খেতে মোটেও ভালো লাগে না। শাক তরকারি যত সবুজ থাকবে খেতে ততই ভালো লাগবে। এখন দিয়ে দিব আলু ভাজাগুলো। আলু ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুগুলো যেন যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটুকু আবার সেদ্ধ হয়ে যায়। এই তরকারিতে পানি দেওয়া লাগবে না। শাক থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিতেই তরকারিটা হয়ে যাবে। এখন দিয়ে দেব মাছ। মাছগুলো ভালো করে ছড়িয়ে দেব যেন তরকারির পুরো অংশে ভালো করে এর ফ্লেভারটা ঢুকে যায়। মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে তরকারিটা মিক্সড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়। এমনভাবে ঢাকনা দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধও হয়, আলু সেদ্ধ হয়, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু শাকগুলো সবুজই থাকে। আবার খুলে নাড়া দিয়ে দেব, যেহেতু অল্প পানি নিচে আবার লেগে যেতে পারে। শাক তরকারি লেগে গেলে কেমন জানি একটা বিশ্রী গন্ধ আসে, সেই গন্ধে তরকারির ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। তরকারি আর খেতে মজা লাগে না। আমার রান্না শেষ, এখন নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সুন্দর লোভনীয় একটি তরকারি হয়েছে। এটি একটি স্বাস্থ্যসম্মত খাবার। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।